সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দি পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় এনসিপির আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেছে। দুদিন তারা অবস্থান নিয়েছে শাহবাগে। এই বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কালামিস্ট সৌরভ হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, বিএনপির সাবেক সংসদ সদস্য এবং স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়ে শুরুতে কথা বলছিলাম, এনসিপির আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির পক্ষ থেকে করা হয়েছে বহুদিন থেকেই, কিন্তু বৃহস্পতিবার থেকে একটু জোরালো হয়েছে। শুক্রবার, শনিবার আরও জোরালো হয়েছে। শাহবাগে অবস্থান নিয়েছে এবং যমুনার সামনেও তারা অবস্থান নিয়েছিলেন। সেখানে প্যান্ডেল করে সমাবেশ করা হয়েছে, সেখান থেকে আবার শাহবাগে চলে এসছে। শাহবাগে এখন চলছে। আমরা যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে আওয়ামী লীগের বিষয়ে যদি 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে মার্চ টু যমুনা করা হবে। ওদিকে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক বসেছে। হয়তো একই বিষয়ের জন্য আওয়ামী লীগ বিএনপির স্থায়ী কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে রাত 10টা সাড়ে 10টার দিকে। সৌরভ হাসান, আপনাকে দিয়ে একটু বিশ্লেষণটা শুনতে চাই। ধন্যবাদ। আপাকে শুভেচ্ছা। গণতান্ত্রিক সমাজে তো যে কারোই মত প্রকাশের, দাবি জানানোর অধিকার আছে। সেই হিসেবে একটি রাজনৈতিক দল তার কর্মসূচি নিয়ে মাঠে আছে। তবে আমরা ধারণা করি যে কোনো কর্মসূচিতেই জনদুর্ভোগ এড়াতে পারলে ভালো। এটি স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, জনদুর্ভোগ যাতে না হয়। দাবিটি কার কাছে? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি সরকারের কাছে। তো সরকার সিদ্ধান্ত নেবে, কিন্তু সরকার তো এতদিন বলছে যে তারা নির্বাহী আদেশে কেউ করতে চান না। আইন উপদেষ্টা এর আগে বলেছেন যে তিনি ব্যক্তিগতভাবে কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। অন্য অনেক উপদেষ্টাও বলেছেন। আবার এনসিপির কোনো নেতা বলেছেন আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ এখনও ক্ষমা চায়নি, তাদের ক্ষমা চাইতে হবে, অনুশোচনা করতে হবে। এই দাবি তারা 8 মাস ধরেই করে আসছে এবং বিভিন্ন কর্মসূচিও নিয়েছে। কিন্তু হঠাৎ করে এটি নতুন মাত্রা পেল কেন? প্রশ্নটা হচ্ছে মাত্রা পেল কেন? এখন সাবেক রাষ্ট্রপতি চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছে এবং তিনি সরকারের অনুমতি না নিয়ে গেছেন, বা সরকারকে না জানিয়ে তো যাননি। না জানিয়ে মানে কোনো আনুষ্ঠানিক চিঠি নয়, মানে তিনি যে যাচ্ছেন এটি যাদের জানা দরকার তারা জেনেছেন। কি বলে, ইমিগ্রেশন আছে, বিমানবন্দর, এবং তিনি গিয়েছেন কিন্তু ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে। সাবেক রাষ্ট্রপতি হিসেবে সেটি পেতেই পারেন। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগ তো মাঠে নাই। আওয়ামী লীগ তো গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগ মাঠ ছাড়া। তো সুতরাং তাকে নিষিদ্ধ করা মানে কি এই দলকে নিষিদ্ধ করা? তো দলের নেতাকর্মীরাই নাই। আর নিষিদ্ধ করলে কার লাভ হবে, কার ক্ষতি হবে? কারণ আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, তার যে খুব ক্ষতি হবে তা নয়, বরং আওয়ামী লীগ নিষিদ্ধ করলে সহানুভূতি পেতে পারে কিনা। কারণ আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল নির্বাহী আদেশে, এবং জামাত কিন্তু মানুষের সহানুভূতি পেয়েছে। এটি একটি ব্যাপার। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক হিসাব নিকেশ। এখন এটি যদি হয়, এনসিপি নেতারা এও বলেছেন আগে যে অন্তত এই নির্বাচনে তাদের নির্বাচন থেকে বাড়িত রাখতে হবে, নির্বাচন থেকে দূরে রাখতে হবে। সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে ভোটের হিসেব নিকেশ। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগের সমর্থক ভোটাররা কাকে ভোট দেবে? যারা নিষিদ্ধ করাবে বা নিষিদ্ধ দাবি করছে তাদের নিশ্চয়ই ভোট দেবে না। সেটি কিন্তু তারা যাদের প্রতিদ্বন্দ্বী বা তারা যাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে তারাই কিন্তু লাভবান হবে ভোটের মাঠে। আর গণতান্ত্রিক সমাজে অপরাধ অবশ্যই
আইনের শাসনের জন্য অপরাধের বিচার হবে, যারা অপরাধ করেছে। কিন্তু সবাইকে অপরাধ করেছে, যারা অপরাধ করেনি তাদের ক্ষেত্রে কি অবস্থান হবে? আমি মনে করি যে এক্ষেত্রে এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। যদি তারা নির্বাহী আদেশে সিদ্ধান্ত নেয় সেটি একটি, আবার অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা। এখন জাতীয় ঐকমত্য হলে সবাই একমত হলে যে কোনো কিছু করতে পারে, দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে, কিন্তু একমত হবে কিনা? 5 আগস্টে যে একমত ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, আর 9 মাস পর সেই ঐকমত্য আছে বলে মনে হয় না। নিরুপর চৌধুরী মণি, সোহরাব হোসেন কয়েকটি বিষয়ে তুলে ধরেছেন। কার লাভ কার ক্ষতি আওয়ামী লীগ নিষিদ্ধ হলে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এখানে কার লাভ কার ক্ষতি আমার কাছে এটার চেয়ে বরং মনে হচ্ছে হঠাৎ করে এমন হলো কেন। এই লাভ ক্ষতির হিসাবটা কিন্তু বেশ কিছুদিন যাবতই হচ্ছিল টুকটাক করে। সেটা কিন্তু প্রথমে আপনার চিফ অ্যাডভাইজার উনি কিন্তু প্রথমে শুরু করেছিলেন এই নিষিদ্ধের কথা বলে। তারপরে যখন বিভিন্ন দল যখন এটা থেকে সরে আসলেন বা তাদের সাথে সায় দিলেন না, তখন উনি আবার বললেন যে এটা আমি নিষিদ্ধের পক্ষে না। তারপরে দ্বিতীয়ত আমি যদি বলি আইন উপদেষ্টা, এখানে আইন উপদেষ্টার ভূমিকা বেশ প্রবল। সেইখানে আইন উপদেষ্টা উনি কি বলেছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। তা এইটা কিন্তু উনিও কিন্তু প্রথম দিকে উনি পক্ষে ছিলেন। এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই যে ডাবল স্ট্যান্ডার্ড রুল প্লে করা, এতে কি হয়েছে, কিছু মানুষকে তারা ভীতিকর অবস্থার মধ্যে ঠেলে ফেলে দিয়েছে। তারা বিএনপিকে দায়ী করেছে। প্রধান উপদেষ্টা প্রথমে বলল যে বিএনপি তো চায় না। বিএনপির সাথে কি এই বিষয়ে কথা হয়েছিল? না, কথা হওয়ার পরেও এই কথাই বলেছে তারা। চিফ অ্যাডভাইজার নিজেই বলেছে বিএনপি তো চায় না যে নিষিদ্ধ হোক। বিএনপি কিন্তু নিষিদ্ধ হোক বা না হোক এটার সাথে বিএনপির না। বিএনপির কথা হচ্ছে আইন যা বলবে তারা ক্ষমতায়, বিএনপি তো ক্ষমতায় না। বিএনপি জনগণের উপর ছেড়ে দিয়েছে, বিএনপি রাষ্ট্রের উপর ছেড়ে দিয়েছে। কিন্তু অবশ্যই অনির্বাচিত সরকারের কতটুকু ক্ষমতা আছে এটা করার জন্য, এটাও কিন্তু দেখতে হবে। এটা আপনার দেখেন যে নির্বাচিত যেভাবেই হোক ফ্যাসিস্ট সরকার কিন্তু নির্বাচনের মহড়া করেছে, নাটক করেছে, যাত্রাপালা করেছে। প্রত্যেকবার নির্বাচনের ডেট একদম টু দ্য পয়েন্ট আপনার সে ঠিক রেখে করেছে। ভোট মানুষ দেয় নাই, তাতে তার কিচ্ছু আসে যায় নাই। তার মানে কি, সে আইনের কাছে দেখাতে চেয়েছে সে লিগাল। সেই সরকার ফ্যাসিস্ট, সে চেষ্টা করেছে অনেকভাবে জামাতকে নিষিদ্ধ করার। শেষ পর্যন্ত তার পতনের 2 দিন আগে সে তড়িঘড়ি করে নিষিদ্ধ করেছে। একজন আপনার যেভাবেই হোক আপনার নির্বাচন হোক বা না হোক, তার সময় তো এটা না হোক এটা কেউ বললেও কাজে দিত না সে যখন পাওয়ারে। তো তখন সে যখন পারে নাই, সে অনেক কিছুই করতে পেরেছে, কিন্তু এটা যখন পারে নাই, তাহলে আপনি মনে করেন এখন কোনো সরকার নাই। যে সরকার আছে, বেশিরভাগ রাজনীতিক দলগুলো ওই সময়টা আপৎকালীন সময়টা চুপ করেছিল। কেউ ডিসিশন নিয়েছে কে সরকার হতে পারে। একজনকে এনেছে, উনি আবার উনার মনের মতো করে, এটাকে বলা হয় এনজিওগ্রাম সরকার। অনেকটা কয়েকটা এনজিও একটা স্যালাইনের মতো, যে একমুঠ এনজিও, এক চিমটি আপনার শিক্ষক আর এক চিমটি হলো ছাত্র, এই নিয়ে হয়েছে ঘুটা দিছে, একটা সরকার হয়ে গেছে। সেই সরকারের কতটুকু করতে পারে আর কতটুকু করতে পারে না এটাও তারা জানে না। আপনি আসেন যে আজকে কেন এইটা নিয়ে এত আন্দোলনটা হচ্ছে, এর নেপথ্যে হচ্ছে এক্স রাষ্ট্রপতি যখন চলে গেলেন, ওনারা বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিছুই জানেন না। তাহলে উনি কেন এখনো পদত্যাগ করেন নাই? ওনার তো না জানার কথা না। যদি নাই জেনে থাকেন, যদি এত বড় ঘটনা ঘটে থাকেন, তাহলে উনি কেন পদত্যাগ করলো না? নাম্বার 1। নাম্বার 2 হলো, উনি আপনার একজন খুনের আসামি, স্বরাষ্ট্রমন্ত্রী এতদিন 8-9 মাস ফেলে রাখলো, উনি কোনো বিচার করলো না। আমরা আপনাদের এই টকশোগুলোতে এসে প্রায় প্রতিদিনই বলতাম আওয়ামী লীগের কোনো বিচার হচ্ছে না। তাদের ঘর ভরা কারি টাকা, এই টাকা দিয়ে তারা অনেক কিছু করছে, অনেক রকম আন্দোলন করছে, অপরাজনীতি করছে। সেটার বিচার হলে হয়তো বা অপরাজনীতি করতে পারতো না, তারা সত্যিকারের রাজনীতি করার জন্য আবেদন করতো, নিবেদন করতো, অনুগ্রহ চাইতো, সেটা করতো। কিন্তু এখন যেটা করছে, বিভিন্ন জায়গায় তারা মিশে যাচ্ছে,
এই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করছি, কেউ কান তুলে নাই। আপনার যদি খুনের আসামিকে যদি সঠিক টাইমে ধরা হতো এবং একই সময় আপনি দেখেন যখন রাষ্ট্রপতি চলে গেলেন ওনারা বলছেন ওনারা জানেন না, এটা কিন্তু আমি বা সোহরাব ভাই এটা কিন্তু মেনে নিব না, বা অন্য জনগণ। কারণ তাহলে রাষ্ট্রের যারা আছে এই ক্ষমতায় দায়িত্বে, তাদের দায়িত্বে থাকার কোনো কারণ নাই। তারা পদত্যাগ করুক এবং ওপেন তারা বলুক তাহলে কে পাঠালো, এই কথাটা জানতে চাই। আমি আপনি আন্দাজ করলে তো আমরা বলবো না, কারণ এটা তাদেরকে বলতে হবে তারা কেন জানলো না, কি কারণে জানলো না। এবং দেখেন আপনার এয়ারপোর্টের 2-3 জন কর্মচারীর চাকরি চলে গেল, তারা কিছুই জানতো না। তারা কেন এটার জন্য সাফার করবে? বাংলাদেশের একজন মানুষ কেন অন্যায়ভাবে সাফার করবে? যদি হয় যে এয়ারপোর্টের ওই কর্মচারীদের জানার কথা ছিল, জানে নাই এই কারণে চাকরি চলে গেছে, বলে নাই এই কারণে চাকরি চলে গেছে, একই কারণে এই সরকারের যারা এটার সাথে দায়িত্বশীল, চিফ অ্যাডভাইজার, স্বরাষ্ট্র অ্যাডভাইজার, হোম অ্যাডভাইজার, এদের চাকরিটা কিন্তু চলে যাওয়ার কথা। আমি এখানে আইন উপদেষ্টার কথা বলবো না বা অন্যদের কথা বলবো না। তো এই জায়গাটায় কেন তারা, আমি আরেকটুখানি শেষ করি, আপনার ইমিগ্রেশন পর্যন্ত চলে গেল। রাষ্ট্রপতির ওইখানে 2-1টা পত্রিকায় পড়লাম যে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলল তারা জানে না। এই যে আন্দোলনটা করাচ্ছে, আমরা যদি বলি মনে করি এই আন্দোলনটা তাদেরই আরেকটা নাটকের অংশ হিসেবে আন্দোলন হচ্ছে। আপনি কি বলতে চাচ্ছেন যে সরকার আব্দুল হামিদকে পাঠিয়েছে এবং সরকার পাঠাক বা না পাঠাক দায়িত্ব সরকারের, সরকার বলুক যে আমি পাঠাইনি, কে পাঠিয়েছে? সোহরাব ভাই পাঠিয়েছেন, আপনি পাঠিয়েছেন, না আমি পাঠিয়েছি? সরকারকে ক্লিয়ার, এটা সরকারকেই করতে হবে। যদি অন্যই পাঠায় থাকে তাহলে সরকারে থাকার কোনো রাইটস নাই। আচ্ছা, আসবো আপনার কাছে। সোহরাব হোসেন, সোশ্যাল মিডিয়ায় তো আমরা অনেক বুদ্ধিজীবী আছি, বাংলাদেশ চলেই কিন্তু সোশ্যাল মিডিয়ার আয়োজনে বা বুদ্ধিজীবীদের, সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবীদের কথাবার্তায়। সোশ্যাল মিডিয়ার বুদ্ধিজীবীরা অনেকে বলছেন যে করিডোর বিষয়টি চাপা দেওয়ার জন্য এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে, আরও অনেক আলোচনা হচ্ছে। আপনি কি এ ধরনের কিছু দেখেছেন? ধন্যবাদ। তার আগে আপা বেশ অন্তর্বর্তী সরকারকে কঠোরভাবেই সমালোচনা করেছেন এবং বলেছেন, তবে আমি অতটা কঠোরভাবে বলতে চাই না। অন্তর্বর্তী সরকারের কোথায় যেন একটা গোলমাল আছে, তারা যা করতে চাচ্ছে করতে পারছে না। তারা নির্বাচনের ব্যাপারে অনেক কমিশন করেছে, আরও এই সংস্কারের বিষয়ে অনেক কমিশন করেছে, কিন্তু আলোচনাটা ঠিকমতো এগোচ্ছে কি? প্রধান উপদেষ্টা বলেছেন যে তারা দ্বিতীয় দফা, চূড়ান্ত দফা আলোচনা শুরু শীঘ্রই যাতে হয়, কিন্তু প্রথম দফা আলোচনার ফলাফল কি সেটা আমরা জানি। প্রথম দফা আলোচনা তো চলছে, 15 তারিখ পর্যন্ত চলছে, কিন্তু মনে হয় না যে মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। এখন আমি মনে করি তো এই সরকারের প্রধান দায়িত্ব এক হচ্ছে রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষ যাতে ভালো থাকে, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা। দুটোর ক্ষেত্রেই বলা যায় যে সরকার সফল হয়নি। এখনও দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু মব ভায়োলেন্স হচ্ছে, সংঘবদ্ধ যে কাউকে, যে দুর্বল নারী, এরা কিন্তু নিগ্রহের শিকার হচ্ছে। এটি প্রধান দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে যে রাজনৈতিক বিষয়ে মীমাংসা সরকার কিভাবে করতে চায়। আমাদের অনেক আইন আছে, একজন আইন কর্মকর্তা, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বললেন যে দেখলাম যে 1974 সালে আওয়ামী লীগ যে আইন করে গেছে সেই আইনের ভিত্তিতেই এই দলকে নিষিদ্ধ করা যায়। তো যে আইন নিয়ে আমরা 40 বছরেরও বেশি সময় সমালোচনা করছি, তুনোধুনো করছি, নিন্দা করছি, এই আইন বাতিল করার দাবি জানাচ্ছি, এবং এটাও দুর্ভাগ্য যে রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকতে এই বিশেষ ক্ষমতা আইন বাতিলের কথা বলে পক্ষে সোচ্চার, কিন্তু ক্ষমতায় গেলে এমনকি আওয়ামী লীগও এটা ব্যবহার করতে হয়, তো তাদের এটা ব্যবহার করতে হয়। তো যে রাষ্ট্রে বিশেষ ক্ষমতা আইনের মতো, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন ব্যবহার করতে হয়, তারা তো গণতন্ত্র, সেই রাষ্ট্রে তো গণতন্ত্র থাকে না। আপনি যে কথাটি বলছিলেন যে করিডোর, এটি একটা আওয়াজ শুনলাম, পরবর্তীকালে সেটি আবার বুদবুদের মতো মিলিয়েও গেল। কারণ প্রথম বলা হয়েছিল করিডোর দেওয়া হবে মানবিক করিডোর,
পরবর্তী করে যে করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি, চুক্তি হয়নি, আলোচনাও হয়নি এরকম বলছে, করিডোর নিয়ে যে করিডোর নিয়ে চুক্তি হয়নি বলেছেন, চুক্তি হয়নি, কিন্তু আলোচনা বলেছেন যে করিডোর নয়, করিডোর তো একটা তাদের মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার একটা উপায়। এখন কিভাবে পৌঁছাবে? সেখানে হচ্ছে বাংলাদেশ সীমান্ত হচ্ছে বাংলাদেশ সীমান্তের ওপার, মানে অপর অংশ হচ্ছে আরাকান আর্মির দখলে। আরাকান আর্মি মিয়ানমারের যে সরকার, সামরিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। এখন এখানে 4টি পক্ষকে এক হতে হবে। এর আগে শুনলাম যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত পাঠানো হচ্ছে, কিন্তু আমরা তো দেখি যে উল্টো, এখনো আসছে, প্রায় 1.5 লাখ আসছে, আর সীমান্তের উপরে অপেক্ষমান আছে। সুতরাং একটা ভয়াবহ পরিস্থিতি। এখন এটাও অনেকে মনে করতে পারে যে এই জনগণের দেশটি অন্যদিকে ফেরানোর জন্যই এই রাজনৈতিক উত্তাপ ছড়ানো হচ্ছে কিনা। তবে এনসিপি কিন্তু শুরু থেকেই আওয়ামী লীগের নিষিদ্ধ করা বা তার ক্ষমা চাওয়া, তার বিচারের উপর জোর দিয়েছে। আরেকটি যেটা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট না, জুলাই ঘোষণাপত্র কেন হলো না এতদিনে? এই প্রশ্নটি কিন্তু যৌক্তিক, যে জুলাই ঘোষণাপত্র একটা ঘোষণাপত্র হচ্ছে, যেমন 3 জোটের রূপরেখা। তখন আন্দোলনে যারা জয়ী ছিলেন, আন্দোলন করছিলেন, তারা একটা রূপরেখা দিয়েছিলেন। আমি কি একটু আপনার কাছে যুক্ত করব, জুলাই ঘোষণাপত্রের জন্যই কি জাতীয় ঐকমত্য কমিশনের যে আলোচনা হচ্ছে তার জন্য অপেক্ষা করা হচ্ছে? দলগুলোর সাথে যে আলোচনা হচ্ছে সেই আলোচনার মধ্য দিয়েই হয়তো জুলাই ঘোষণা আসবে এরকম শুনেছিলাম। হ্যাঁ, কিন্তু এখন তো এনসিপি বলছে যে আমরা অপেক্ষা করতে রাজি না। এনসিপিকে তো অপেক্ষা করানো হয়েছিল 31 জানুয়ারির আগে, 31 ডিসেম্বরের আগে। এরপরে বলা হয়েছিল যে আগামী 15 দিনের মধ্যে হবে, 15 দিন গেল, 16 দিন গেল, 17 দিন গেল, এরপর তো 4.5 মাস চলে গেল। কিন্তু এ নিয়ে তো কাজ চলছে জাতীয় ঐকমত্য কমিশন। সেক্ষেত্রে তাহলে সরকার তো যারা এই দাবিটা করছে তাদেরকে ব্যাখ্যা করবে, জনগণকেও ব্যাখ্যা করা উচিত যে জুলাই ঘোষণাপত্র প্রায় 9 মাস হতে চললো, কেন হলো না? একটা ঘোষণাপত্র যে আমরা কি অর্জন করেছি, কি করতে চাই। অর্জন একটা হচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা বা এই যে অপ্রাসঙ্গিক করা, এই কথাটাও এনসিপি নেতারা খুব করে বলছিলেন যে আওয়ামী লীগকে পরাস্ত করেছে যুদ্ধে, এটা তো বড় জয়। এখন এই বিজয়টা কিভাবে রক্ষা করা যাবে? আওয়ামী লীগ যা যা করেছে সেটা না করে, দমনপীড়ন বন্ধ করে, দমনপীড়ন না চালিয়ে, গণতান্ত্রিকভাবে দেশ শাসন করেনি, গণতান্ত্রিকভাবে দেশ শাসন করে তারা জনগণের ভোটাধিকার দেয়নি, জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই কিন্তু আওয়ামী লীগকে পরাস্ত করা যায়। একটি কাগজে নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ পরাস্ত হয় না। আওয়ামী লীগ পরাস্ত হবে তখনই আওয়ামী লীগ যেসব অন্যায় করেছে সেই অন্যায়গুলোর পুনরাবৃত্তি না হয়। আচ্ছা, ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। যেই আন্দোলনটি, যেই অবরোধটি শাহবাগে চলছে, সেখানের নেতৃবৃন্দ গতকাল বলেছিলেন যে আমরা বিএনপির জন্য অপেক্ষা করছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসে এখানে সহমত প্রকাশ করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। বিএনপির অবস্থানও তারা জানতে চেয়েছে। দেখেন, বিএনপির অবস্থা বোধহয় আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর মঈন খান জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে। আর তারা অবস্থান করেছিলেন একটা জিনিস, যে তারাই যখন 5ই আগস্টের আগে ডেকেছে, টাকার আগেই বিএনপি মাঠে ছিল। সরকার উৎখাতের জন্য যতটুকু সম্ভব বিএনপি করেছে। বিএনপি তখন ছিল এক দফা, যখন বলেছে তখন কিন্তু আর কোনো রাস্তা ছিল না। বিএনপি কিন্তু আগে থেকেই ছিল, যখন ওরা এক দফা বলেছে ওদের সাথে মার্চ করেছে। এবং স্বাধীনতা দরকার ছিল, যে আমাদের অভ্যুত্থান সাকসেস হবে, এটা দরকার ছিল, শেখ হাসিনার পতন হবে, এই একটা ব্যাপারে সর্বসম্মতভাবে তারা, বিএনপি সহ আমরা সবাই নেমেছিলাম। কিন্তু এখনকার যে কথাটা, সেটা আমার মনে হয় না যে এটা সার্বজনীন যেটা না, এবং যেটার সঙ্গে বিএনপির মিনিমাম কোনো অবস্থান নাই। তার মানে বিএনপি রাজি না তাও না, বিএনপি রাজিও না অরাজিও না, এটা হচ্ছে বিচার বিভাগ এবং জনগণ দেখবে। বিএনপি কিন্তু বলেছে যে এটা নিয়ে বিএনপির ব্যক্তিগত কোনো অভিমত নাই। যেখানে বিএনপির ব্যক্তিগত অভিমত নাই সেখানে তারা যাবে কিনা এটা নিয়েও একটা প্রশ্ন, যে ওইখানে তাদের মতো করে এইভাবে তো যাওয়ার কথা না। সরকারকে দায় এড়াতে পারবে না। রাষ্ট্রপতি কিভাবে চলে গেলেন খুনের মামলা নিয়ে, এটার দায়ের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এই 9 মাস তারা কোথায় ছিল?
এবং তারা আওয়ামী লীগের শেল্টার নিয়ে বিভিন্ন জেলায় জেলায় গিয়েছে। এই নেতারা যারা আজকে আন্দোলন করছে, জান দিয়ে ফেলছে রোদের মধ্যে, বুঝাচ্ছে। এটা কিন্তু আমি আবারও বলছি, এটা নাটকের আরেকটা অংশ। তো এই নাটকের অংশে বিএনপি এত বছরের পুর খাওয়া একটা দল আজকে 18-20 বছর যাবৎ পুরের উপরেই আছে। আপনি বলতে পারেন 1-11 থেকে শুরু করে, সেই জায়গায় একটা দল আবার আপনার এই এটার মধ্যে কেন ঢুকবে? এটার মধ্যে ঢুকে আপনার 2 দিন পরে যে বিএনপি নিষিদ্ধের জন্য আন্দোলন করবে না, এর তো কোনো নিশ্চয়তা নাই। যে যেমনি করে চাইবে সেমনি একজনের নিষিদ্ধ করলো। আমরা বলছি ওই একই কথা বলেছেন আজকে। শোনেন, আমরা কি বলছি? আমরা বলছি যদি আওয়ামী লীগের বিচার হয়, 100 জনের 99.% আওয়ামী লীগ এখানে বিচারের আওতাধীন থাকবে। কারণ তারা এত অন্যায় অত্যাচার এতভাবে করেছে, এত মানুষের অর্থ আত্মসাৎ করেছে, এত প্রজেক্টের অর্থ, মানে বাংলাদেশের জনগণের অর্থ, বিদেশের ঋণ করা অর্থ এতভাবে আত্মসাৎ করে বিদেশ পাঠিয়েছে যে এগুলোর দায়ী কিন্তু এই সবগুলো একটানা কিন্তু জেলে যাবে এবং সবগুলো সম্পত্তি প্রায় ক্রোক হবে। সেটা কিন্তু সরকারও করে নাই, এরাও চায় নাই। কারণ এরা চাইবে কীভাবে? এরা তো ওইখান থেকে তাহলে পার্সেন্টেজ পাবে না। ওইখানে সব কিছু আপনার মজা লাগে। হঠাৎ করে আপনি বুঝলেন যে আওয়ামী লীগ যদি দাঁড়াইতে পারে তাহলে তো আমাদের অবস্থা কাহিল। আপনি ওটার জন্য আপনি আওয়ামী লীগ যে করবেন। সংখ্যালঘিষ্ঠ নিয়ে কোনোদিন গণতন্ত্র হয় না, গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠ নিয়ে হয়। সংখ্যাগরিষ্ঠ কি বলে? বিএনপি জনগণের উপর ছেড়ে দিয়েছে, দেখুক আওয়ামী লীগকে চায় কি না চায়। এটা পরবর্তী ইলেক্টেড সরকার আসুক, ওইখানে ভোট কায়েম করুক, তারপরে দেখুক যে কি হয়। এদের আন্ডারে গণভোট কায়েম, এটাই আমরা মানতে রাজি না। এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, কারণ তাদেরই তো এখন অবস্থান নাই। তারা নিজেরাই তো জানে না একটা রাষ্ট্রপতি, তারা বলতেছে তারা জানে না একটা রাষ্ট্রপতি ফাঁক দিয়ে চলে গেল। যে রাষ্ট্রপতি নিজস্ব গানম্যান আছে, নিজস্ব পাহারাদার আছে, যে রাষ্ট্রপতির আপনি মনে করেন আজকে একটা এক্সাম্পল দেই, জামাত ওদের সাথে মার্চ করছে। আবার রাষ্ট্রপতির শালক জামাতের ওইখানের আমির, ওই কিশোরগঞ্জ জেলার, সে তাদেরকে হেল্প করছে, তাদের সঙ্গে ব্যবসার পার্টনার। এবং আরেকজন শালক সে সামরিক বাহিনীর বেশ বড় কর্মকর্তা ছিলেন। তো এই যে তারা এতগুলো গলে, রাষ্ট্রপতি একা কিন্তু যায় নাই, একদম তার পাইক পেয়াদা নিয়ে গিয়েছে পরিবার সহ। তো তারা ধরতে পারলো না, বাংলাদেশের উপর দিয়ে গেল। এখন বলতেছে স্বরাষ্ট্র আপনার অ্যাডভাইজার যে আমি যদি না আনতে পারি তাহলে চাকরি ছেড়ে দিব। আরে তুমি যে চলে গেছে, এটার জন্যই তো তোমার চাকরি ছেড়ে দেওয়া ফরজ হয়ে গেছে। তো তুমি সেটা চাকরি না ছাড়া এইসব বড় বড় ডায়লগ মারার জন্য তো সরকারে থাকা না, কোনো রকম কোনো সফলতা নাই। অথচ ব্যর্থতার স্তূপের উপরে দাঁড়ায় থেকে যদি বলে আমি যদি আনতে না পারি পদত্যাগ করবো, আনার জন্য সময় কতক্ষণ? কখনো আপনি দেখছেন যে গিয়ে আবার তাদের ধরে আনা গেছে, তাও আবার একজন এক সময়ের মাহমান্য? তো এই জায়গাগুলো আমরা বলবো যে জামাত যে এখন মুনাফেকের জায়গায় দাঁড়িয়ে আছে, এখানে আন্দোলন করছে, আবার ওখান থেকে সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ঝাড়ো, উজা হইয়া ঝাড়ছে। তো এটার তারা তো ওইখানে ক্লিয়ার করছে না। এই ছেলেগুলো জামাতকে নিয়ে যখন আন্দোলন করছে, সে একবারও তো জিজ্ঞেস করছে না যে তোমার নেতারাই তো তাদেরকে সহযোগিতা করলো। তাহলে এটা কোন ধরনের নাটক? এই নাটকটা জানার জন্য জনগণ উদ্গ্রীব হয়ে বসে আছে। জনগণকে এত বোকা মনে করলে কিন্তু হবে না। আপনার ভিআইপি আপনার লাউঞ্জ দিয়ে গেল, আপনার ইমিগ্রেশন ক্রস করলো, একটা মানুষ পিঁপড়া পর্যন্ত জানলো না। তাহলে এই রাষ্ট্রের কেউ আছে? আমরা তো মনে করি যে রাষ্ট্রে যে আছে, এটাই তো এখন আমরা মনে করতে পারছি না। আচ্ছা, সোশ্যাল মিডিয়া নিয়ে একটা প্রশ্ন করেছিলাম সোহরাব হাসানকে, আপনাকেও একটা প্রশ্ন করি। সোহরাব হাসান জবাব দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় আরও একটি খবর ছিল যে ক্লিন আওয়ামী লীগ আসার জন্য আব্দুল হামিদ ওই আওয়ামী লীগের সভাপতি এবং সেলিনা হায়াত আইভি, যিনি নারায়ণগঞ্জের মেয়র ছিলেন, তিনি হয়তো সাধারণ সম্পাদক হবে। এগুলো সোশ্যাল মিডিয়ার কথা বলছি। এবং তাদেরকে নিয়ে এই আয়োজনটি করা হয়েছে, তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করা হয়েছে একটি মামলায়। তো এই যে আপনার মনে করেন তাদেরকে ক্লিন ইমেজের কেউ আসুক, হয়তো সরকার নিজেই চায় না। সরকার নিষিদ্ধ যে করবে না, সরকার নিজেই বলেছে ক্লিন ইমেজের আসুক। আইভির আপনার 9 মাস আগেই মামলা আছে, 8 মাস আগেই। এতদিন আইভিকে অ্যারেস্ট করলো না। আইভি নিজে বলেছেন
যে আমি বাসায় ছিলাম, এতদিন অ্যারেস্ট করলো না, হঠাৎ করে আইভিকে অ্যারেস্ট করা হলো। আইভি, এটা তো সত্যি, যত আমি আওয়ামী লীগের সমালোচনা করি, বদনাম করি, তুলনামূলক অনেক 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 বেটার আপনার তার মানে ক্লিন ইমেজটা আছে, জনগণের পাশে থেকেছে। তো এই যে জনগণ সে সারা রাতব্যাপী নামালো, বুঝালো যে তার সাথে কারা আছে, তারপরে তাকে এই টাইমে ধরাটা, ওই যে কথাটা সৌরভ ভাই বললেন যে এটা কি করিডোরকে ধামাচাপা দেওয়ার জন্যই কিনা, এটাও একটা ব্যাপার আমাদের দেখতে হবে। রাষ্ট্র আমার হাত থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে কিছু অংশ, যেটা সেনাপ্রধান বলেছিলেন যে আমার সার্বভৌমত্বের উপর হুমকি আসতে পারে, সেই দিন আমরা বুঝি নাই, কিন্তু এখন তো আমরা ক্লিয়ার। সেটার কারণেই এটা করছে কিনা সরকার সেটা জানি না, কারণ এই আইভিকে কালকে অ্যারেস্ট করার মধ্যে আমি কোনো রকম ভালো কিছু দেখছি না। আমি একটু যুক্ত করি আপনার সাথে। আমরা শুরুতে যে কথা বলছিলাম, 1 ঘন্টার সময় দিয়েছিলেন অবরোধকারীরা মার্চ টু যমুনা, যেহেতু 1 ঘন্টা সময় শেষ হয়ে গেছে, মার্চ টু যমুনা শুরু হয়ে গেছে, তারা শাহবাগ থেকে যমুনার দিকে যাচ্ছেন। আমরা সিনেমা যখন দেখতে বসি তখন তো আমরা শেষটুকু দেখার জন্যই বসে থাকি এবং খুব উত্তেজনা মুহূর্তগুলো উপভোগ করার জন্য দেখে থাকি। আমার কাছে এখন এরকমই মনে হচ্ছে এই উত্তেজনাটাকে, এই মার্চ টু একবার ওনারা যমুনাকে অ্যাটাক করলেন, যমুনা নিয়ে থাকলেন দিনভর রাতভর, তারপরে যমুনা থেকে চলে গেলেন, আবার তারা যমুনায় আসলেন। তা যমুনার থেকে চলেই গেলেন যখন, তাহলে আবার যমুনায় আসার কারণটা কি? এই যে মার্চ ফর যমুনা, মার্চ টু যমুনা, তা এইটার কারণটা আমার, তাহলে যাবো কেন? আমি গরম পানি পেলেই আমার পানি দিয়ে ছুঁড়ে মারলে বা কিছু, আমি যদি জীবন মৃত্যু নিয়েই দাঁড়িয়ে থাকি যে হয় বাঁচবো নইলে মরবো, আমি ডু অর ডাই, যেটা তারা আগস্টে করেছিল বলে। যদিও এইখানে নিয়ে অনেক কথা আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা নিজেই তার ফেসবুকে লিখেছে যে এটা আমরা অনেকটা 2000 মারা যায় নাই, আমরা এটা হাসিনা পতনের জন্য এটা করতে বাধ্য হয়েছি, এটা করেছি। আমরা আরও অনেক অনেক ছাত্রদের কাছে শুনেছি, পাশাপাশি এও তো ছাত্রই ছিল, তার কাছে এই কথাটা আবার নতুন শুনলাম। সো দ্যাট এইটা আবার কোন ধরনের আপনার নাটক বা এটা শেষটুক কী হতে পারে, আমরা সেটা দেখা ছাড়া আমাদের তো আর কিছু করার নাই। কারণ আমরা দেখতে চাই যে তারা কতটা কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে। আপনি মনে আছে যে তারা কিছুদিন আগে রাষ্ট্রপতিকে উৎপাটন করার জন্য যার পণ্যায় চেষ্টা করল এবং তারা এক দফা দিল, তারা যমুনা ঘেরাও করলো, যমুনাতে আন্দোলন করলো, তারপরে কিন্তু ছোট ছোট পারলো না। এবং এখন আপনি যখন বলে আগের মতো সেই 5ই আগস্টের আগের মতো, জুলাই অভ্যুত্থানের মতো যখন বলে যে সবাইকে তারা ডাকছে তারা যেন আসে, সবাইকে ডাকলেই সবসময় আর আসে না, অভ্যুত্থান বারবার হয় না। একটা রাষ্ট্রে অভ্যুত্থান হয় 10 বছর, মিনিমাম 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর পরে। তা একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের রেজাল্ট যেভাবে যে ফ্যামিলির লোক মারা গেছে, আজকেও আমি আপনার এখানে আসার আগে দেখলাম যে মুগ্ধর বাবা প্রেস কনফারেন্সে কথা বলছেন যে তাদেরকে কিভাবে হেয় করা হচ্ছে, যারা যে এখানে বলছে যে শহীদের পরিবার নিয়েই শুধু ওই কমিটি হওয়ার উচিত, হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে বাইরে থেকে এনে এনে কমিটি বানাচ্ছে এবং তারা যার পণ্যই বিরক্ত এই সরকারের উপর। তো নিহতর পরিবার যদি বিরক্ত থাকে যার পণ্যায়, তার মানে কি? তার মানে যারা এরা শুধু সুবিধা নেওয়ার জন্যই ক্ষমতায় আসছে, এবং এরা যারা ক্ষমতায় আসছে তারা একজনও ছিল না আপনার মাঠে। আপনার মনে আছে যে চিফ অ্যাডভাইজার যখন বলছে কয়েকটা দেশে গিয়ে বিশ্বের কাছে জানিয়েছে মাস্টার মাইন্ড কারা, উনি কিন্তু 2-3 দেশে যাওয়ার পরে তারপর উনি চেঞ্জ করে ফেলেছে, মাস্টার মাইন্ড নাই। তো এখন মাস্টার মাইন্ডরা যখন উল্টা বলে যে ব্যর্থতা আমাদের, ব্যর্থতার কথা যখন বলছে, তখন আমরা কি ধরতে চাই? আমরা এখন অপেক্ষা করা ছাড়া তো আর কিছু দেখছি। ধন্যবাদ আপনাকে সৌরভ হাসান। আমরা শেষ করবো আপনার এই বক্তব্য দিয়ে। মার্চ টু যমুনা শুরু হয়ে গেছে, না দাবিটা তো সরকারের কাছে, সরকার সিদ্ধান্ত নেবে। সরকারের সিদ্ধান্ত নেয়ার পর আমরা এটার ভালো না মন্দ সেটা আলোচনা করতে পারি, আগে করতে পারি না। তবে মনিয়াপা কিন্তু একটা কথা বলেছেন যেটা উদ্বেগের। বিএনপি যেমন বলে যে এনসিপির নেতারাই আওয়ামী লীগের সাথে আঘাত করছে, আবার এনসিপির নেতারা বলে বিএনপি
আওয়ামী লীগের সাথে আঘাত করছে, আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের, এবং সবাই এই ভোটের হিসাব নিকেশে নিজের দল ভারী করার চেষ্টা করছে। তাহলে যে নৈতিক শক্তিতে 5 আগস্টের অভ্যুত্থান হলো, সেই নৈতিক শক্তিটা আর থাকে না। সেটা বিএনপির জন্য, বিএনপি করলে বিএনপির জন্য, অন্য জামাত ইসলাম করলেও জামাত ইসলামের জন্য, এনসিপি করলেও এনসিপির জন্য। মানে একটি দল নৈতিক, এই আন্দোলনটা জয়ী হলো কেন? নৈতিক শক্তিতে তারা ন্যায়ের পক্ষে ছিল। আজকে যদি ন্যায় অন্যায় বিভাজনটা যদি তারা ভুলে যায় এবং ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ এবং সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে যদি এগোতে চায়, তখন এই ঝগড়াঝাটি বাড়বে। কারণ এটা তো হওয়ার কথা ছিল না। 9 মাসের মধ্যে যারা আন্দোলনে জয়ী হয়েছে তারা একসঙ্গে চলার কথা। এমনকি বিএনপি আর এনসিপির যে বিরোধ তা নয়, ছাত্র নেতৃত্বের মধ্যেও অনেকগুলো সংগঠন হয়ে গেছে, যারা এক পক্ষ মনে করেছে যে নতুন রাজনৈতিক দল করে জনগণের আস্থা নিয়ে ক্ষমতায় যাওয়া বা নির্বাচনে অংশ নেওয়া উচিত। আর অনেক পক্ষ বলছে যে না, আমাদের রাজনৈতিক দল করাটা ঠিক নয়, আমরা বাইরে থেকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব। আবার কেউ সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামেও সংগঠন করেছে, আবার কেউ গণতান্ত্রিক ছাত্র সংসদ করেছে। তো সুতরাং তাদের মধ্যেই কিন্তু নানা ভাগাভাগি হয়ে গেছে, এবং তাদের মধ্যে নীতিরও মতভেদ দেখা দিয়েছে। তো সবটাই হচ্ছে যে আমরা আন্দোলনটা হলো কেন? জনগণের, বৃহত্তর জনগণের, সাধারণ মানুষের কল্যাণ হবে, সাধারণ মানুষের তারা গণতন্ত্র পাবে, তারা অর্থনৈতিক মুক্তি পাবে। কিন্তু এই সরকারের অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের কোনো, অর্থনৈতিক মুক্তিতে মানুষের সুবিধা, সাধারণ মানুষের সুবিধা হয়, সাধারণ মানুষের কল্যাণ হয়, এরকম কোনো পদক্ষেপ দেখি না। হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের যে চুরি দুর্নীতি হয়েছে সেগুলো ধরার চেষ্টা করেছে, কিন্তু সামনে অর্থনীতিটা কীভাবে এগোবে আমরা তো দেখি যে এই যে সামনে বাজেট নিয়েও তো একটা শঙ্কায় আছে। আইএমএফ ঋণ, পরবর্তী ধাপের ঋণ পাওয়া যাবে কি যাবে না, মানে কী বলে অনিশ্চয়তা। তো সবটা দেখে এক ধরনের, কিন্তু সরকার খুবই বেকায়দায় আছে। এখন এটাকে এই অবস্থাকে উত্তরণের জন্য এটা কৌশল যদি ভাবে সরকার, সেটি একটি পদক্ষেপ হতে পারে। তবে এরকম কৌশল কিন্তু আওয়ামী লীগ অনেকবার নিয়েছে, এবং নিয়ে তাদের নিজেরাই ডুবেছে, সর্বনাশ করেছে। এখন অন্তর্বর্তী সরকার তো, তার তো রাজনৈতিক অভিলাষ থাকার কথা না। নির্বাচন দিবে, যারা জয়ী হবে তাদের হাতে ক্ষমতা দেবে। আবার এটিও না হয়, এটুক নিশ্চয়তা তারা চাইবে যে যারা নির্বাচিত হবে তারাই সব কিছু দখল করবে না অতীতের মতো। তারা বিরোধী দল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, এই নিশ্চয়তা চাইতেই পারে, এবং সেটা জনগণের চাওয়া। সেরকম প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। নীলোফার চৌধুরী মনি, আপনাকে ধন্যবাদ। সোহরাব হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। 9টা বাজে।